আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে ভারত খুব খারাপ। কোন রাজনীতিবিদরা? যারা পাকিস্তান প্রেমী, চীন প্রেমী, আমেরিকা প্রেমী রাজনীতিবিদ, যারা নিজের দেশের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু তাদের নিঃস্বার্থে অন্যের কাছে বিকিয়ে দিলেও, যারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হলেও একবারও উসঠুস করে না যদি না তার স্বার্থ হাসিল হয়। তারা তার দেশের কাছে যারা কীট, নর্দমার কীট বলে পরিচিত, তাদেরকেও ভালোবাসতে পারে যদি তাদের স্বার্থ পূরণ হয়। একজন তো বলেই ফেলেছে, জুলাই যোদ্ধাদের বাংলাদেশের মানুষের চেয়ে পাকিস্তানের ওরা বেশি ভালোবাসে। ভালো তো বাসবেই, যে পাকিস্তান এদেশে নর্দমার কীট বলে পরিচিত, যে পাকিস্তানকে এদেশের মানুষ চিরশত্রু ভাবে, যে পাকিস্তানকে এদেশের মানুষ গণহত্যাকারী ভাবে, যে পাকিস্তানকে এদেশের মানুষ ৩০ লক্ষ শহীদের হত্যাকারী ভাবে, যে পাকিস্তানকে এদেশের মানুষ ২ লক্ষ মামুনের সম্ভ্রম হানিকারক ধর্ষক মনে করে, সেই পাকিস্তানকে তুমি যখন জামায়াদর করবা, তুমি তো তার সাথে গোলামি করতে যাবা, তার চাটতে যাবা, তখন তো তোমাকে ভালোবাসবেই, এইটাই স্বাভাবিক। যাই হোক, ভারত এখন আপনারা জানেন, ভারতকে সকাল বিকাল দুপুর রাজনীতিবিদরা, বিশেষ করে হাসিনুর রহমান, বিশেষ করে নতুন কিছু এনসিপির নেতানেত্রী, তারা সকাল বিকাল দুপুর ভারতের 7 সিস্টার্স টুকরো টুকরো করে দেওয়া, এক টানে বাংলাদেশের মধ্যে নিয়ে নেওয়া, অখণ্ড ভারত হিসেবে বাংলাদেশ ভারতকে দখল করে নেওয়া, ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, পুষ্পোত্তলিকা দাহ করা, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, তার পুষ্পোত্তলিকা দাহ করা, তাদেরকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, তাদের হাই কমিশনকে ঘেরাও করা, তাদের কুত্তা বিলাই, মানে বিভিন্ন রকমের উচ্ছিষ্ট অংশ বলে গালিগালাজ করা, সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের এদেশ থেকে চলে যাওয়ার হুমকি দেওয়া, এবং বলে যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এদেশে কেউ পূজা করবে কি করবে না সে সিদ্ধান্ত মুসলমানরা নেবে, এদেশে কেউ মূর্তি বানাবে কি বানাবে না সেটা সিদ্ধান্ত মুসলমানরা নেবে, এই ধরনের কথাবার্তা করে এবং তাদেরকে লাথি মেরে এদেশ থেকে তাড়িয়ে দেবে, এবং সীমান্তে পুশির নিয়ে বিভিন্ন জটলা পাকানো, ভারতের সাথে সুসম্পর্ক না রাখা, ভারতকে শত্রু মানে দেশ হিসাবে বিবেচনা করা, তাদের সাথে যুদ্ধ করার জন্য ঘাস খেয়ে হলেও অস্ত্র কেনার জন্য সংসদে সরকারকে, সরকারি দলকে পরামর্শ দেওয়া, টক শোতে প্রকাশ্যে এসে ভারতের প্রধানমন্ত্রীকে কসাই সম্বোধন করা, মানে এমন কোনো দিক নেই যে দিকগুলো মানে তারা বলে না। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া, তাদের কথায় কথায় ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের পতাকা, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে যাতে বিপন্ন করা যায় এজন্য ভারতের শত্রুদের সাথে সুসম্পর্ক করা, যেমন পাকিস্তানের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের দহরম মহরম, মানে অত্যধিক ঘনিষ্ঠ সম্পর্ক। এবং একটা জিনিস বাংলাদেশের মানুষ এরা খেয়াল করে না, যে প্রথমে জটলা পাকায় এই বাংলাদেশের মুসলিমরা, পরবর্তীতে যখন বাংলাদেশের সংখ্যালঘুরা কিছু একটা বলতে যায় বা তাদের অধিকারের জন্য আন্দোলনে নামে বা কোনো কথা বলে, তখন সেটা ফলোও করে প্রকাশ করা হয়। একটি মেয়ে, এনসিপির একটি মেয়ে প্রথমে বলল যে হিন্দুদেরকে এদেশে লাথি মেরা ভারতে পাঠাই দেবে, হিন্দুদেরকে এদেশ থেকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেবে, মুসলিম এই দেশে তারা পূজা করতে পারবে না, মূর্তি বানাতে পারবে না। তো তখন এটা নিয়ে কেউ কথা বলে না। এটা দেখলাম কমেন্ট বক্সে বাহবাতে
ভরে যায়, নায়িকার পেট পুট ভরাই ফেলছে বাহুবাতে। এই বক্তব্য দেওয়ার পরে অ্যাডভোকেট চৈতালির এই বক্তব্য দেওয়া ঠিক হয় নাই। আমি এটাকে সাপোর্টও করি না, আমি ওই মেয়েটারও সাপোর্ট করি না, এটারও সাপোর্ট করি না। তারপরেও বলি, এই বক্তব্য দেওয়ার পরে যখন সে বলছে হিন্দুরা পূজা করতে পারবে না, মূর্তি বানাইতে পারবে না, পূজা আর মূর্তি বানাইতে গেলে তাদের লাথি মেরে এদেশ থেকে বের করে দেবে, তখন অ্যাডভোকেট চৈতালি বলেছে যে আমরা যদি স্বাধীন সার্বভৌম একটা দেশে, স্বাধীন রাষ্ট্রে, আমাদের জমিতে থেকে, আমাদের বাপদাদার সম্পত্তিতে থেকে এই স্বাধীনতা ভোগ না করতে পারি, এবং কথায় কথায় লাথি মেরে যদি আমাদেরকে ভারতে পাঠানোর চিন্তাভাবনা করে, তাহলে আমাদের জন্য একটা আলাদা প্রদেশ করে দিক, আমরা তো এই নির্যাতন নিপীড়নের মধ্যে থাকতে পারি না। বিষয়টা ছিল এরকম, কিন্তু এইটাকে না দিয়ে শুধু একটা প্রদেশ করার কথা বলেছে, ওটা নিয়েই লাফালাফি। কিন্তু এর আগে যে এনসিপির ওই নেত্রী, নারী নেত্রী, যে তাদেরকে লাথি মেরে পূজা না করতে দেওয়া, তাদেরকে লাথি মেরে ভারতে পাঠা, মূর্তি বানাইতে দেবে না, এবং আপনারা দেখেছেন যে মূর্তি বানানোর ক্ষেত্রে এক এক মানে মাওলানা মৌলভী যে বক্তব্য দিয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে যেমন মাথায় মুতে দিয়েছিলাম, রামের মূর্তি ভেঙে ঠিক ওইভাবে মাথায় মুতে দেবে, এবং তারা বিক্ষোভ করার নাম করে রামের মূর্তিতে আপনার জুতা মানে জুতা দিয়ে পিটিয়েছে, এটাও আপনারা মানে ওই ছবিতে জুতা দিয়ে পিটিয়েছে, এটাও আপনারা দেখেছেন। এত কিছুর পরেও ভারত একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি কিন্তু দেয় নাই। কিন্তু দেখেন, এরা তারপরেও ভারতের আধিপত্যমান, তারা এই রাম মন্দির নির্মাণ করে, তো এই রাম মন্দির এক প্রকার ধারাবাহিকভাবে নির্মাণ হয়ে যাচ্ছিল, কেউ তো প্রসার কিছুই তো করেনি। এই প্রসার আর এটা করেছে তো মাওলানা মৌলভীরা, ও এক কোনায় গাইবান্ধা পলাশবাড়িতে হয়ে যাচ্ছিল, কেউ এটা নিয়ে মাথা ব্যথা না। যখনই সরকার বন্ধ করেছে তারপরেই তারা মাঠে নেমেছে, তারপরেই তাদেরকে উস্কাইতে, তাদেরকে ছোটো করতে, তাদেরকে হুমকি ধামকি আগে এরা দিলে, ওরা তারপরে কয়েকটা কথা বলেছে। যে একজন আবার দেখলাম বলছে যে তোমার যদি পলাশবাড়ি গাইবান্ধাতে ভালো না লাগে, রামের মূর্তি দেখতে ভালো না, তো তুমি ভাই অন্য জায়গায় চলে যাও। কিন্তু কথা হলো, তার আগে তুমি তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবাই পালন করতে পারবে কথা না বলে, এখন কিছু হলেই তাদেরকে ভারতের দালাল, দোসর এগুলো বলে ট্যাগ দিয়ে তাদেরকে এদেশ থেকে খেদানোর, এবং মুখের ভাষা, যেসব ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে, কোনো সভ্য জাতি, কোনো সভ্য মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না, সেটা আমরা দেখেছি। চলতে থাক, আমরা দেখতে থাকি। যত সব দোষ ভারতের দিয়েও শেষ রক্ষা কি হবে আমি জানি না, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সবচেয়ে বড় যে দোষ, সেটা হলো মানে আমাদের দেশের এখন টেন্ডেন্সি, প্রবণতা, ঝোঁক এমন হয়ে গিয়েছে যে সব দোষ ভারতের উপর চাপিয়ে দিয়ে আমরা একটু গালিগালাজ করে, একটু রাজনীতি করে করতে পারি, এটাই এখন বাংলাদেশের মানুষের চাওয়া হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য তার প্রতিবেশী এই ধরনের একটা বড় রাষ্ট্রকে শত্রু বানিয়ে শান্তিতে থাকা আদত একটা বাতুলতা, পাগলামি ছাড়া আমার কাছে উন্মত্ততা বা এটা একটা ক্রেজিনেস ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। আপনারা দেখতে থাকুন, যদি শান্তি পায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।